গ্রামের নীরবতা, সন্ধ্যায় ঝেঁঝে পোকাদের ডাক, দূরে হুতুম পেঁচার আওয়াজ, সবকিছুই আমাকে বেশ আগে থেকেই টানে। কিন্তু এত বছর শহরে থেকে, শহরের ইট পাথরের আড়ালে এসব আমি কখনোই শুনতে পাইনি। ও, আমার পরিচয়টাই তো আপনাদের দেওয়া হলো না। আমি বিক্রম। গত 4 বছর ধরে শহরের একটা বড় কোম্পানিতে চাকরি করতাম। সম্প্রতি কোম্পানিতে ধস নামার কারণে সিদ্ধান্ত নিয়েছি গ্রামে চলে আসব। যেই ভাবা সেই কাজ। গ্রামেও একটা স্কুলে চাকরি করলে বেশ ভালোই বেতন পাওয়া যাবে, আর এখনকার স্কুলগুলোতেও যথেষ্ট উন্নতি হয়েছে। আমার পড়ালেখার মান অনুযায়ী বেশ ভালোই চলবে। আরে, এত ঘন কুয়াশা এই গ্রীষ্মের সময়, ব্যাপারটা কি? অবশ্য আমি শুনেছি ইদানিং ধুলোবালি বেড়ে গেলেও নাকি অসময় কুয়াশা জমে। অবশ্য শহরেই যেমন ধুলা দূষণ, গ্রামেও তার কিছুটা প্রভাব পড়বে বই কি। কি আর করার, এই কুয়াশা কেটেই আমার সামনে আগাতে হবে। আমি সামনে এগোচ্ছিলাম, কোনো মতে চোখ দুটোকে কুয়াশার ভিতর শোয়ে নেওয়ার পরপরই হঠাৎ আমার কানে এলো একটা চাপা গোঙানির আওয়াজ। আমি আশপাশে ভালো করে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম আওয়াজটা কোথা থেকে আসতে পারে, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারলাম না। অদ্ভুত ব্যাপার, এই ভর সন্ধ্যায় এমন চাপা গোঙানির আওয়াজ আসছে কোথা থেকে? আশেপাশে তো কোনো মানুষকে দেখতে পাচ্ছি না, আর যা মনে হচ্ছে দূর দূরান্তে কোনো বাড়িঘর নেই। উফ, গ্রামে ঢুকতে না ঢুকতেই কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। যাই বাবা, তাড়াতাড়ি বাড়ি যাই, কেমন যেন অস্বস্তি লাগছে। কে রে বিক্রম, এসেছিস? এত দেরি করলি যে? রাস্তায় আসতে কোনো অসুবিধে হয়নি তো? না বাবা, তা হয়নি, কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখো, এই গ্রীষ্মের সন্ধ্যাতেও আশেপাশে কেমন কুয়াশা ছেয়ে আছে। বছর 5 আগে তো এমন কখনো দেখিনি গ্রামে। ও কিছু না, কখন কি হয় আবহাওয়ার কে জানে। আয় আয়, তুই ভেতরে আয়, হাত মুখ ধুয়ে খেয়ে বিশ্রাম নিবি। কতদিন পরে এলি বলতো? হ্যাঁ চলো। মা কোথায়? হ্যাঁ, সেও আছে ভেতরে, তুই আয়। কিরে বাবা, কখন উঠলি? এই তো বাবা, কিছুক্ষণ আগেই উঠলাম। তোমার আগেই খবরের কাগজটা নিয়ে ফেলেছি, আমার পুরোটা পড়া হয়ে গেছে। তুমি এখন পড়তে পারো। না না, তুই পড় পড়, আমি পরে কোনো এক সময় পড়ে নেব। না বাবা, পড়া হয়েই গেছে। তা বাবা, বলছিলাম যে তুই হঠাৎ চলে এলি। যদিও আমরা খুব খুশি হয়েছি, কিন্তু তুই নিজেই তো বলেছিলি তোর শহরের কাজের যে ব্যস্ততা, গ্রামে আসার তো সময় পেলি না গত 4 বছরের ভেতরে। বাবাকে আমি কোন মুখে বলবো যে আমি চাকরিটা ছেড়ে দিয়ে চলে এসেছি? বাবা তো কিছুই জানেন না। তিনি নিশ্চয়ই খুব কষ্ট পাবেন। ওই চাকরি পাওয়ার জন্য আমাকে অনেক লড়াই করতে হয়েছে, তবুও যে আমাকে বলতে হবে। তার মুখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি তুমি কতটা অধীর আগ্রহে আমার চাকরির সংবাদ জানতে চাইছো। এমনিতেও সত্য কথা একদিন না একদিন আমাকে বলতেই হবে। কিরে, চুপ করে আছিস যে? আসলে বাবা, কাকাবাবু, কাকাবাবু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আজ সকালে নদীর ঘাটে সেই রাস্তায় বিষ্ণু মাস্টারের লাশ পাওয়া গেছে। কি বলছো অন্তু? আমাদের সেই বিষ্ণু মাস্টার? হ্যাঁ দাদা। এই এক নিত্যদিনের ঘটনা। তুই যা, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। তাড়াতাড়ি আসুন কাকাবাবু, আমিও যাচ্ছি।
নিত্যদিনের ঘটনা মানে? কি হয়েছে বাবা? বুঝবি বুঝবি, ধীরে ধীরে সবই বুঝতে পারবি। তুই বরং এখন ভেতরে যা, আর তোর মাকে বলিস আমি বিষ্ণু মাস্টারের বাড়ি গিয়েছি। আমিও যাই তোমার সাথে। না, এখন যাস না, তুই এখন ভেতরে যা। বাবা চলে গেলেন, কিন্তু বাবার এই রহস্যময় কথাটা কিছুতেই আমার মাথা থেকে বেরোলো না। প্রায় সারাদিনই এই কথা নিয়ে দুশ্চিন্তা করতে লাগলাম। কি এমন হয়ে গেল আমার এই প্রাণের নারিন্দা গ্রামে যে নিত্যদিন এমন মানুষের প্রাণ যাচ্ছে? আগে তো এই গ্রামের সবাই কত হেসে খেলে জীবন কাটাতো, এখন এই ঘন কুয়াশা, নিত্যদিনের মৃত্যু, এসব কি হচ্ছে এই গ্রামে? আমাকে খুঁজে বের করতেই হবে। বিক্রম, কোথায় যাচ্ছিস? এই তো বাবা, একটু বন্ধুদের সাথে দেখা করে আসি। আজ তো সারাদিনই বলতে গেলে বাড়ির ভেতরেই ছিলাম। ওদের কার কি খবর তাও তো ঠিক নেওয়া হয়নি। না, তোমার এখন বাইরে যাওয়ার দরকার নেই। তোমার যা ঘোরাঘুরি তা সন্ধ্যার আগেই শেষ করবে। বাবা, তুমি এখনো আমাকে সেই ছোটবেলার বিক্রমটাই মনে করো। এখন কি আর আমি সেই ছোটবেলায় ফুটবল খেলতে গিয়ে ধরা খাওয়া বিক্রম আছি, যে সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে বলে তোমার মার খেতাম? 4 বছর শহরে একাই থেকেছি। কিছু জিনিসের ব্যাখ্যা আমি তোমাকে এখন দিতে পারছি না। শহরের ছেলে তুমি, যেহেতু শহরেই ফিরে যাবে, তাই তোমার আর এত কিছুতে নাক না গলানোই ভালো। বাবার কণ্ঠ আমার কাছে অদ্ভুত ঠেকালো, আর আমি এখনো বাবাকে বলে উঠতে পারিনি যে আমার শহরের চাকরিটা নেই। কিন্তু এখন অন্তত বাবাকে সেটা জানাতেই হবে। এখন যেহেতু কথা উঠেছে, তাই এখনই সুযোগ। আমি আর দেরি না করে বাবাকে সবকিছু জানালাম। বাবা শুনেই আঁতকে উঠলেন। কি বলছিস তুই? তুই জানিস ওই চাকরির জন্য তুই দিনরাত কতটা কষ্ট করেছিলি? আর এই গ্রামে থাকার মতো কোনো পরিবেশও নেই। আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের জীবনের প্রায় শেষ দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে আছি আমরা। কিন্তু তোর তো একটা ভবিষ্যৎ আছে রে বাবা। তুই কেন এখানে এসে নিজের জীবন নষ্ট করছিস? বাবা, আমি যেই উদ্যোগ নিব বলে এখানে এসেছি, সেটা খুব দ্রুতই বাস্তবায়ন করব। আর দেখবে, তখন এই গ্রাম আমার হাত ধরেই উন্নতি করবে। ওরে খোকা, আমি তোকে বোঝাতেই পারছি না। এই গ্রাম তো সেই বছর 5 আগে ফেলে রাখা গ্রামটা আর নেই। বাবা, তুমি আমার কাছ থেকে ঠিক কি লুকোচ্ছ বলো তো? অত কিছু তোমাকে জানতে হবে না। তুমি কালই আবার শহরে ফিরে যাবে। যেভাবে পারো একটা চাকরি খুঁজে নেবে। বাবা কথাগুলো বলে ভেতরে চলে গেলেন, কিন্তু আমার ভেতরের জেদ চেপে বসল। যে করেই হোক আমাকে এই অজানা রহস্য খুঁজে বার করতেই হবে। বাবা ঘরের ভেতর ঢুকে গেলে আমি সুযোগ বুঝে এই ঘন কুয়াশার ভেতরেই বেরিয়ে যাই, তার কথা অমান্য করে। অনেকক্ষণ ধরে রাস্তায় হাঁটছিলাম। যত সামনে এগোচ্ছিলাম ততই কুয়াশা বাড়ছিল। মনে হচ্ছিল আশপাশে কেউ একজন আমাকে অনুসরণ করছে, কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না। একটা সময় কুয়াশা এমন বেড়ে গেল যে আমি বাধ্য হলাম চুপচাপ দাঁড়িয়ে থাকতে। আমার গলার কাছে সজোরে একজন কেউ আঁচড় বসিয়ে দিল। এতটাই ধারালো নখ ছিল যেন মনে হলো আমার গলা কেটে গেছে। প্রচন্ড ব্যথা আর জ্বলুনিতে আমি সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। প্রায় বেশ কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতে আমি নিজেকে একটা পরিচিত জায়গায় খুঁজে পেলাম। এটা তো আমার বন্ধু মিহিরের বাড়ি।
মিহির আমার পাশে চুপচাপ বসে আছে। আমার জ্ঞান ফিরতেই সে হাফ ছেড়ে বলল, ওফ, যাক বাবা, বেঁচে আছিস তাহলে। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, তোকেও না জানি আবার ওই শয়তানটা উপরে পাঠিয়ে দেয়। কার কথা বলছিস? আস্তে আস্তে, তুই অত চাপ নিস না, গলার ক্ষত আর একটুর জন্য গভীর হয়নি। বলছি, তা তুই এখানে এসেছিস কবে? আমি মিহিরকে সব কথা খুলে বললাম, আমার পরিকল্পনা, আমার কৌতূহল, সব কিছুই। সে আমার কথা শুনে বলল, তোর বুদ্ধি ভালোই, কিন্তু আসলে এই গ্রামে আজ থেকে 3 বছর আগে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, আর সেই ঘটনার প্রেক্ষিতেই এই গ্রাম একটা অভিশাপে ছেয়ে আছে। সত্যি করে বলতো কি হয়েছে? তাহলে শোন। মিহিরের মুখ থেকে যে ঘটনা শুনলাম তাতে আমার পায়ের নিচের মাটি সরে গেল। আজ থেকে বছর 5 আগে এই গ্রামে একজন বৃদ্ধ ভিক্ষুক এসেছিলেন। সবাই তাকে মতিন ভিক্ষুক নামেই জানত। তার কিছুটা মানসিক সমস্যা ছিল, পাশাপাশি দারিদ্রতার কারণে ভিক্ষাও করে বেড়াতেন। আমি যেদিন শহরে যাচ্ছিলাম সেদিনও আমি তাকে গোটা 10 টাকার একটা নোট ধরিয়ে দেই। শুনেছি দান দক্ষিণে নাকি সম্পদ বাড়ে, তাই যেহেতু নতুন চাকরিতে যাচ্ছি, অন্তত ভালো কিছু করে এরপর গ্রাম ছাড়া প্রয়োজন মনে করেছিলাম। আমি যাওয়ার কিছুক্ষণ পরেই গ্রামের 3 জন ক্ষমতাশীল লোকদের বখাটে ছেলেরা সে রাস্তা দিয়ে যাচ্ছিল। মতিন ভিক্ষুক তাদের কাছে কিছু ভিক্ষা চাইলে তারা খুব বাজে আচরণ করে। মতিন ভিক্ষুক রেগে গিয়ে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে তারা নিজেদের ক্ষমতার জোর দেখিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর সেখানেই তাকে তারা পুঁতে ফেলে। এই ঘটনা ঠিক 1 মাস পর থেকেই গ্রামে একের পর এক ক্ষমতাশীলদের মৃত্যু হতে থাকে। যেই সন্ধ্যায় ঘন কুয়াশার ভেতরে পা রাখে তারই এমন মর্মান্তিক মৃত্যু ঘটে। এখন এই জন্য করণীয় কি? আমার মনে হয় তুই যে বুদ্ধিটা নিয়ে শহর থেকে গ্রামে পা রেখেছিস ওটাই বাস্তবায়ন কর। গ্রামের দরিদ্র ছেলেপেলেরা যারা পড়ালেখা করতে পারে না তাদের নিয়ে একটা উন্নয়নমূলক কাজ শুরু কর। মতিন ভিক্ষুকের আত্মাকে বুঝতে দে এই গ্রামের সমস্ত প্রভাবশালীরা খারাপ নয়। আমার বিশ্বাস এসব করলে এই গ্রাম অভিশাপ মুক্ত হবে। ঠিক আছে, আমি কাল থেকে আমার প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে দিব। আমি তোর সাথে আছি। পরদিনই আমি আমার পরিকল্পনার মতো গ্রামের সমস্ত দরিদ্র পরিবারের ছেলেদের একত্র করে তাদের উন্নয়নের জন্য কাজ শুরু করে দিলাম। দেখতে দেখতে এই গ্রামে খুব দ্রুতই দারিদ্রতা হ্রাস পেল। এমনকি সেই ঘন কুয়াশাও এই গ্রাম থেকে কেটে গেল। আর কোনোদিন এই গ্রামে কোনো প্রভাবশালী ছেলে মেয়ের মৃত্যুর খবর পাওয়া গেল না।